ভাইয়া একটা ছোট করে যদি একটা জিনিস বলতেন যে আসলে আমি ধরেন যে ফার্মে খুব একটা কাজ কম করি, বা ফার্মে না গিয়ে যদি আমি বাসায় দিনরাত পড়ালেখা করে তাড়াতাড়ি পাশ করে ফেলি, সেই ক্ষেত্রে আসলে আহ, কাজ কম করার জন্য পরবর্তী চ্যালেঞ্জটা কি হতে পারে? খুব বেশি তাড়াতাড়ি পাশ করে ফেললেও, অথবা কাজে আমি খুব বেশি কমান্ড না আনলে পরে আমার জন্য পরবর্তী সময়টা আমার জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করতে পারে? মারুফ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এটা মানে আপনি না করলে, আমি না মনে পড়লেও এটা উচিত ছিল এটা সাজেস্ট করা, আমার নিজের থেকে প্রেজেন্ট করা। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার জন্য আমাদের অনেকের পরে আমরা যে ভুলটা বুঝতে পারি। তো আপনার কোশ্চেনটার জন্য ধন্যবাদ। এখানে আমি যেটা বলবো যে জি। সরি, আমি যেটা বলবো যে যেহেতু এটা প্রফেশনাল একটা ডিগ্রি, আপনি ফার্মের কাজে ফাঁকি দিয়ে অথবা আপনার ফার্মে কাজ কম এই জন্য না করে আপনি পড়াশোনায় খুব বেশি ফোকাস করে আপনি খুব একটা বেনিফিটেড হবেন এমন না। ইনিশিয়াল স্টেজে আপনার হয়তো মনে হতে পারে আমি কাজ কম করতেছি, আমি ছুটি বেশি নিচ্ছি। হ্যাঁ, সিকনেসের কারণে বা এক্সামের কারণে ছুটি নেবেন এটা ভিন্ন কথা, কিন্তু রেগুলার ছুটি নিচ্ছি, কম কম কাজ করতেছি ভালো মতো, এইসব করে যে আপনি বেনিফিটেড হবেন না এটার ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে প্রথমেই আপনি চ্যালেঞ্জ ফেস করবেন এক্সাম দিতে গিয়ে। সব যে বই থেকে কোশ্চেন আসবে এমন না, কনসেপচুয়াল কোশ্চেন হবে, আগেই বলেছি, এটাই স্বাভাবিক। জি। কেস টাইপের কোশ্চেন আসবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন জি। বিভিন্ন সিনারিও আপনাকে প্রেজেন্ট করবে বিভিন্ন কোম্পানির। আপনি পরীক্ষা দিতে গিয়ে দেখবেন যে আপনি কোন একটা কোম্পানি অডিট করেছেন এবং ওইখানে কোন একটা সিনারিও ছিল, কোন একটা চ্যালেঞ্জ ফেস করেছিলেন অথবা কোন একটা ফাইন্ডিংস ছিল, ওইটা আপনি ডিল করেছেন। জি। এই টাইপের কোশ্চেন হুবহু আপনার সাথে মিলেও যেতে পারে এবং এটা সম্ভাবনা খুবই বেশি। আপনিও জি। অলরেডি হয়তো এরকম ফেস করেছেন যে কোশ্চেন এরকম বাস্তবসম্মত হয়। তো আপনি যদি কাজের দিকে ফোকাস কম দেন, সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলার দিকে আপনি উইক হয়ে যাচ্ছেন। আপনি শুধু একাডেমিক লিখে আপনি কতটুকু যেতে পারবেন? প্রফেশনাল লিখ দিতে খুব বেশি এগোতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রফেশনাল ক্যারিয়ার প্রপারলি বিল্ড আপ করতে হলে আইসিএবির স্টাডি করার পাশাপাশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ফার্ম এক্সপিরিয়েন্স এগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা হলো নাম্বার 1, আমি এক্সাম পাশের কথা বললাম। নাম্বার 2, জি। যদি আপনি অপটিমাম লেভেলে মেইনটেইন করে, ধরলাম আপনি এমন একটা অপটিমাম লেভেলে মেইনটেইন করলেন যে লাক ফেভারে সবকিছু ওই এক্সাম সেশনে, ওই এক্সামের কোশ্চেন প্যাটার্নে সবকিছু ওকে হয়ে আপনাকে পাস, আপনার লাক আপনি পাসই করিয়ে দিতে পারে। কিন্তু এরপরে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো আইদার আপনি প্র্যাকটিস করবেন অথবা কর্পোরেটে যাবেন, এটাই তো আপনার অবজেক্টিভ, রাইট? আপনি হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে জি। প্র্যাকটিস জি। করবেন। হ্যাঁ, তো এখন যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন প্রবলেম ফেস করবেন, কারণ আপনার সিনারিও গুলা ডিল করা অনেক কম হয়েছে। আপনি জানেন না কোন সিনারিওতে কিভাবে কারেক্টিভ মেজার নেবেন বা কিভাবে স্টেপ নেবেন, কিভাবে সিচুয়েশনটা ডিল করবেন, কিভাবে ডিসিশন মেক করবেন, ওই এক্সপেরিয়েন্সটা আপনার হয়নি, যেহেতু আপনি ওই কাজের টাইম গুলাতে হয়তো একটু স্কিপ করে গেছেন কোন একটা ভাবে। আবার যদি কর্পোরেটে যান, কর্পোরেটে আপনি কাজ কম করেছেন, একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, অথবা আনমাইন্ডফুল ছিলেন কাজের সময়, পড়ার দিকে সবসময় ফোকাস ছিল। এরকম হওয়া মানে কি, আপনি ক্লায়েন্টে গিয়ে একটু আনমাইন্ডফুল ছিলেন মাঝে মাঝে। সেই ক্ষেত্রে কি হবে, আপনি যখন কর্পোরেটে জব করবেন তখনও আপনি ক্লায়েন্টে যে অডিট করার সময় আপনি যাদেরকে ডিল করেছেন, যে বিষয়গুলো নিয়ে ডিল করেছেন, যেই ফিগার গুলা নিয়ে কাজ করেছেন, যে কোয়ালিটেটিভ ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করেছেন, এই কর্পোরেটে এসে আপনাকে ওই ডেস্ক ওয়ার্ক গুলা করতে হবে। আপনি তখন টেবিলের ওই পাশে ছিলেন, এখন টেবিলের এই পাশে আছেন। ওই ডেস্ক ওয়ার্ক গুলা করতে হবে। একই সাথে আপনার জব যদি ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপার্টমেন্টে হয়, আপনার কোম্পানির তো অডিটর আছে, তারা আপনার সাথে যোগাযোগ করতে আসবে, রাইট? জি। তাহলে উনারা কি চাচ্ছেন আপনার কাছে, কিভাবে জি। চাচ্ছেন, আপনি কিভাবে দিবেন, কি দিবেন, তারপরে উনারা কেন চাচ্ছে, উনারা ডেটাটা কিভাবে চাচ্ছে, কোন ফরম্যাটে চাচ্ছে, এই ডেটাটা কেন চাচ্ছে, এটা নিয়ে কি করবে, এগুলা তো আপনার অডিটরের কে মিট করতে হবে। তো এগুলা যদি আপনি জি। প্রপারলি অডিট করতে গিয়ে ফার্ম লেভেল স্কিল গুলা বিল্ড আপ না হয়,
আপনি তো এখন ওইগুলা পারবেন না, একই সাথে আপনার কর্পোরেট স্কিলও কম থাকবে কাজের ক্ষেত্রে, নিজের কাজের ক্ষেত্রে, আবার অডিটরদের সাথে ডিল করতে গিয়ে আপনার প্রবলেম হবে। আর একটা ছোট্ট পয়েন্ট বলি, সেটা হলো ফার্মে থাকার সময় আপনার প্রফেশনাল স্কিল ডেভেলপের অনেক বড় একটা ইম্পর্টেন্স হলো কমিউনিকেশন স্কিল। আপনি কিভাবে একটা কোম্পানির মোটামুটি ম্যানেজমেন্ট টিমের মেম্বারদের সাথে ডিল করবেন, কথা বলবেন। আপনি যখন একজন অডিট টিমের সিনিয়র মেম্বার হবেন, তখন আপনার অবশ্যই ম্যানেজমেন্ট টিমের সাথে ডিল করতে হচ্ছে। তো আপনি কিভাবে তাদের সাথে কথা বলবেন, কিভাবে ডিল করবেন, তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, তাদের ফিডব্যাকটা কিভাবে নিয়ে আপনার ফার্মে কমিউনিকেট করবেন, বা আপনার এখানে ডকুমেন্টেশন করবেন আপনার ওয়ার্কিং এ। তারপরে হলো গিয়ে অনেক কোম্পানিতে তো আমাদের বিদেশি ম্যানেজমেন্ট টিমও থাকে, বা কোম্পানি যদি মাল্টি ন্যাশনাল হয় আমাদের বাইরেও কথা বলতে হয়। এখানে আপনার লিসেনিং স্কিল আছে, কনভারসেশন স্কিল আছে। তো এগুলা আপনি যদি ছোট ছোট ভাবে বিভিন্ন জায়গায় একটু ডিফোকাস থাকেন, তো এটা আলটিমেটলি ঘুরে ফিরে আপনার উপরেই নেগেটিভ একটা ইম্প্যাক্ট দিবে। জি ভাইয়া, শিকদারুল মঈন একটা কমেন্ট করেছেন, আপনি ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনাদের জুনিয়র। সে বর্তমানে কোন একটা ফার্মে ঢুকতে চাচ্ছে, হয়তো কেপিএমজি বাংলাদেশের সাথে ওর আসলে টাইমটা ছিল, এই করোনার কারণে হয়তো ওর টাইমটা একটু ডিলে হয়ে গিয়েছে। সে একটা কোশ্চেন করলো যে, আপনি হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হাউ ক্যান এ আর্টিকেল স্টুডেন্ট ব্যালেন্স অফিস ওয়ার্ক এন্ড স্টাডি এট এ টাইম ফর 3 years সিকিং ইউর প্রফেশনাল এক্সপেরিয়েন্স এন্ড সাজেশন? শিকদারুল মঈনের কোশ্চেনটা। আচ্ছা, থ্যাংক ইউ শিকদারুল মঈন। এখানে আমি আপনাকে বলবো যে আপনি অলরেডি একটা প্রপার ইনফরমেশন পেয়ে গেছেন যে ওয়ার্ক লাইফ আর স্টাডি টাইম, এই দুইটা ব্যালেন্স করাটা একটু টাফ। এই কারণেই আপনার এই প্রফেশনটার প্রতি আপনার দেখেন একটু টাফ বলেই কিন্তু অনেকে করতে চায় না, বা অনেকে সোসাইটিতে রেসপেক্ট বেশি যে হ্যাঁ এটা অনেক টাফ, এটা উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ তাহলে উনি তো অনেক অনেক রেসপেক্টেড একজন মানুষ, খুব কম আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো এই ব্যালেন্সটা করা টাফ বলেই এই সোসাইটিতে এই কথাগুলো চলে। তো এবং টাফ বলেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের হয়তো ভ্যালু বেশি। তো এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে চেষ্টা করতে হবে প্রতিদিন ব্যালেন্স করতে। 3 বছরে যদি আমার 1380 দিন হয়, 1080, রাইট? তো এখানে যদি 1080 দিন হয় 3 বছরে, আলটিমেটলি আমাদের সময় তো 4 বছর ধরে রাখতে হতো। কারণ কি মারুফ, ওই আমাদের সময় তো 10 মাসের একটা ব্যারিয়ার, হ্যাঁ 10 মাস ব্যারিয়ার ছিল। হ্যাঁ, তো তখন আমরা 4 বছরই ধরতাম যে 3 বছর আর্টিকেলশিপ পিরিয়ড হলেও প্রথম 10 মাস পরীক্ষা দিতে পারবো না, তো নরমালি 3.5-4 বছর চলে যায়। তো এখন যদি আমি একদম ফ্রুট 3 বছর বা 3 বছর 2 মাস এরকম ধরিও, তো এই 1080 দিন বা 1100 দিন আমি যদি ওয়ার্ক লাইফ আর স্টাডি আমার ব্যালেন্স করতে পারি, তাহলে তো খুবই ভালো, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আমি বলবো যে একদম সিরিয়াস হয়ে একদিন ব্যালেন্স হলো না আর আমি হেরে গেলাম, শেষ, অন্যরা তো এগিয়ে গেল, এরকম মাইন্ডসেট নেওয়ার দরকার নেই। আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা বেস্ট কেস সিনারিও নেই যে আপনি 1080 দিনই আপনি মেনটেন করতে পারছেন ব্যালেন্সটা। আচ্ছা, যদি না পারেন ওকে, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো সপ্তাহের শুরুর দিন আর সপ্তাহের শেষের দিন, রবিবার আর বৃহস্পতিবার আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবেনই। এটা আপনি একদম হিসাব থেকে বাদ দিয়ে দেন। সোম, মঙ্গল, বুধ আর শুক্র, শনি আপনি করবেন যদি আপনার 2 দিন বন্ধ থাকে, আর 1 দিন বন্ধ থাকলে ওইভাবে ডিল করে নেবেন। তারপরে আপনি মাঝে মাঝে অসুস্থ, ঠিক আছে, আমার এখন শরীরটা অসুস্থ লাগছে, আমি অথবা আমার বাসায় অনেক গ্যাদারিং হচ্ছে, গেস্ট আসছে, বা আমাদের তো মাঝে মাঝে ফ্যামিলি স্ট্রেসও থাকে, তো ওই দিনগুলাতে আমি ছেড়ে দিলাম। কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে যে আমি এই দিনগুলা পারিনি ব্যালেন্স করতে, পরে যখনই আমি টাইম পাবো, একটু হোল্ডে টাইম পাবো বা একটু বেশি টাইম পাবো, আমি ওই টাইমে এটা রিকভার করে ফেলবো। আরেকটা হলো যে আমাকে এই প্রিপারেশনটা রাখতে হবে যে ওই যে আমি অনুষ্ঠানের শুরুর দিকে বলেছিলাম যে আপনি হয়তো পরীক্ষার দিন খুব অসুস্থ, তো পরীক্ষাটা হয়তো ভালো হয় নাই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তো আপনাকে আগে থেকে এগুলো চিন্তা করে রাখতে হবে যে হতে পারে আমার পরীক্ষার 5 দিন আগে আমি একদিন পড়তে পারবো না,
তো পরীক্ষার আগে পরীক্ষার সময় বন্ধ থাকে, ফার্ম আমাকে ছুটি দিবে, ওই টাইমে পড়বো, এখন পড়বো না, এইসব চিন্তা না করে আগে থেকে যখনই আমি টাইম পাই, যখনই আমি ব্যালেন্সটা করতে পারি, তখনই প্রিপারেশন, তখনই একটু করে এগিয়ে রাখবো, তখনই করে এগিয়ে রাখবো, যাতে ফিউচারে কোনো কারণে আমার কয়েকটা দিন বা কয়েকটা সময় আমার ইমব্যালেন্স হলেও আমার যাতে ওটা অত বড়ভাবে এফেক্ট না করে। আশা করি উত্তরটা পেয়েছি। জি ধন্যবাদ। আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি ইশরাক মাহমুদের একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যাজ মেজর সাবজেক্ট ইন ব্যাচেলর ডিগ্রি ইন সিএ? উনি হয়তো বলতে চাচ্ছেন যে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের মেজর সাবজেক্টে করে সিএ করতে আসছে। এখানে আমিও কোশ্চেনটা খেয়াল করেছিলাম। তো এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নামের মধ্যে আছে অ্যাকাউন্টেন্সি, তাই না? তো অ্যাকাউন্টিং রিলেটেড দেখে মনে হয়, কিন্তু অ্যাকাউন্টিং এ মোটামুটি ফোকাস থাকলেও এখানে ডাইনামিজম আছে সবগুলো সাবজেক্ট থেকেই। মানে আপনি একজন বেস্ট লিডার হতে হলে যতগুলা সাইডে আপনার টাস্ক থাকা দরকার সবগুলোতেই আপনার এখানে খুব অ্যাডভান্স লেভেলে আপনাকে এনশিওর করা হয়। সো অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স এখানে যদি মেজর হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছুটা বেনিফিট থাকে। কিরকম বেনিফিট থাকে আমি বলি। অ্যাকাউন্টিং এ যদি আপনার মেজর থাকে, এই জন্য যে আমি এটাতে একটু পরে আসি, এই জন্য যে ম্যাথ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই, ম্যাথে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই, বা বাংলা থেকে এসে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না, বা ইংলিশ থেকে এসে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না এমন, কিন্তু অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এরকম সাবজেক্ট গুলা যদি আপনার মেজর থাকে, তার মানে কি আপনি এই সাবজেক্ট গুলাতে অন্যরা যতটুকু এভারেজ লেভেলে পড়েছে গ্রাজুয়েশন লেভেলে, মারুফ হয়তো আপনি তার চেয়ে বেশি পড়েছেন, অবশ্যই বেশি পড়েছেন, কারণ এই সাবজেক্ট আপনার মেজর। আপনার অ্যাকাউন্টিং এ মেজর থাকলে আপনি অ্যাকাউন্টিং আরো 3-4টা কোর্স বেশি করেছেন, ফাইন্যান্সে হলে 3-4টা কোর্স ফাইন্যান্স করেছেন। যারা মার্কেটিং এ মেজর করেছে তাদের মতো মার্কেটিং কি আমরা জানবো ইউনিভার্সিটি গ্রাজুয়েশন লেভেলে? জানবো না। তো এখন আমার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে যদি মেজর থাকে, তাহলে এই সাবজেক্ট রিলেটেড সিএ তে যে পড়াগুলো আছে অন্যরা যদি 10% কমন পায়, আমি হয়তো 40% কমন পাবো। কমন পেলে আমার কি, হ্যাঁ, এই কমনটা পেলে আমার কি সুবিধা হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং দ্রুত আমি ক্যাচ করতে পারবো পড়াটা। সেই ক্ষেত্রে আমি দ্রুত এই কারিকুলামটা, এই অ্যাকাউন্টিং রিলেটেড সিলেবাস বা চ্যাপ্টার গুলা কমপ্লিট করে তারপরে আমি এই টাইমটা অন্য সাবজেক্টে দিতে পারবো। সো এইসব দিকে কম্পারেটিভ অ্যাডভান্টেজ চিন্তা করলে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স থেকে আপনার মেজর করা থাকলে কিছুটা বেনিফিট পাবেন, কিন্তু এটা কভার করতে খুব বেশি সময় লাগে না যদি আপনার ডেডিকেশন থাকে, যদি প্রপার টাইম দিতে পারেন, যদি আপনি প্রপারলি গাইডেড হন এবং একটা কালচারাল এনভায়রনমেন্ট পান যেখানে আপনাকে কেউ কোঅপারেট করবে, আপনার সিনিয়ররা বা আপনার টিচাররা। এক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এসএসসি ছিল সায়েন্সে, আমি এইচএসসি তে এসে যখন বিজনেস স্টাডিজ নিলাম, জার্নাল এন্ট্রিজ, ডেবিট ক্রেডিট, খুবই একটা অদ্ভুত লাগতো যে সর্বনাশ ডেবিট ক্রেডিট। একবার শিক্ষানবিশ সেলামি ডেবিট হয়, কারণ কি ওটা আমি দিয়েছি শিক্ষানবিশ ভাতা। আবার একই নাম টাইপের শিক্ষানবিশ, শিক্ষানবিশ ভাতা হলে ডেবিট, শিক্ষানবিশ সেলামি হলে ক্রেডিট, মানে খুবই অবাক লাগতো। তখন যেটা হয়েছিল, আমার ভাই যেহেতু বিজনেস স্টাডিজে এসএসসি থেকে ছিলেন, উনি আমাকে জার্নাল এন্ট্রি গুলা শিখিয়েছেন, দেখিয়েছেন। তারপরে কলেজের টিচারও যখন পড়াতেন খুব সিরিয়াসলি কলেজে, হ্যাঁ না এটা তো মুখস্থ করে লাভ নাই, এটাই হলো কথা। যে আমি তো দেখে যখন নতুন পড়তেছি আমার তো বলি কি ব্যাপার, এটা কি মুখস্থ করতে হবে যে শিক্ষানবিশ ভাতা হলে ডেবিট, শিক্ষানবিশ সেলামি হলে ক্রেডিট, নাকি এখানে ভুল আছে বই? তো যখন আপনাকে প্রপারলি যদি কেউ একজন বুঝিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে উপকার হয়। আবার আমাদের কলেজে দেখা গেছিল টিচার ফার্স্ট ক্লাসই বলেছিল সায়েন্স থেকে কারা কারা আসছে হাত তুলো, আচ্ছা ঠিক আছে তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা জানাবা, রেগুলার বিজনেস স্টাডিজ থেকে যারা এসেছে তাদের থেকে তোমাদেরকে আমি বেশি প্রেফারেন্স দিব, কারণ তোমাদের শিখতে হবে। তো দেখা গেছে আস্তে আস্তে আমরা যারা সায়েন্স থেকে আসছিলাম ওরাই দেখা গেছে মোটামুটি টপ মার্কস গুলার মধ্যে হয়তো থাকতো, কারণ আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো, আয় হায় আমরা তো পারি না, আমরা তো তাহলে এই সাবজেক্টে ফেল করবো, অ্যাকাউন্টিং এ ফেল করবো। বাংলা না হয় ঠিক আছে আমার সাবজেক্ট, ইংরেজি আমার আগেও ছিল, কিন্তু অ্যাকাউন্টিং এ তো ফেল করবো, সর্বনাশ, এখন কি হবে? স্ট্যাটিস্টিক্স না হয় যারা আগে কমার বিজনেস স্টাডিজ ছিল ওদেরও নতুন, আমারও নতুন,
কম্পিউটার সাবজেক্ট হয়তো বিজনেস স্টাডিজ অনেকের ছিল না, আমার আমার ছিল না, ঠিক আছে, নতুন অ্যাকাউন্টিংটা আমি কি করবো, তখন এই ভয় থেকে যখন আরো বেশি টাইম দিয়েছি, তখন আমরা ওদের থেকে হয়তো আর একটু ভালো করতে পেরেছি বা ওদের সমান করতে পেরেছি। তো আমি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স থেকে মেজর করেছি, এই জন্য আমি কমফোর্ট জোনে থাকবো যে হ্যাঁ আমার অনেকগুলো সাবজেক্ট মিল, সিলেবাসের অনেক বড় একটা পোর্শন আমার কভার করা আছে। এটা ভুল ধারণা। আবার একদম বেনিফিট পাবো না, এটাও ভুল ধারণা। ওভারঅল জিনিসটা হলো আমি কত সহজে আমি পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারতেছি, আমার ল্যাকিংস গুলো আইডেন্টিফাই করতে পারতেছি, আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ গুলো কাজে লাগাতে পারতেছি এবং এগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারতেছি, এটাই হলো। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এক ভাইয়া ইশতিয়াক মাহমুদ ইমু ভাইয়া একটা কোশ্চেন করেছেন ভাইয়া, হাউ ডাজ দিস প্যান্ডেমিক ক্রিয়েট নিউ ডাইমেনশনস টু দ্য জব এরিয়াস রিগার্ডিং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি? আচ্ছা, তো প্যান্ডেমিকের কারণে কোনো একটা নির্দিষ্ট প্রফেশনে ইমপ্যাক্ট ফেলবে না, যদি ইমপ্যাক্ট ফেলে তাহলে তো সব দিকেই ফেলবে। আর আমি বলবো যে প্যান্ডেমিকের কারণে প্রফেশনালদের ইমপ্যাক্টটা কিছুটা হলেও ভালো মতো রিকভার করা যাবে একটা কারণেই, কারণ ওই যে স্কিল আছে, প্রফেশনাল এক্সপার্টাইজ আছে, ফার্মে থাকতে যে স্কিল গুলা আমরা অ্যাচিভ করি, তারপরে কর্পোরেটে সেগুলা ইমপ্লিমেন্ট করি। তো আপনার আপনি যেমন ফাইন্যান্স সম্পর্কে আপনার ধারণা আছে, আপনার কোন একটা অ্যাডভাইজারি সম্পর্কেও হয়তো ধারণা আছে, আপনার হয়তো অ্যানালাইসিস সম্পর্কে ভালো ধারণা আছে, আপনি হয়তো ব্র্যান্ড নিয়ে যে টিমটা কাজ করে, কর্পোরেট অ্যাফেয়ার্স এর ব্র্যান্ড নিয়ে যারা কাজ করে, ওদের কাজটাও যদি আপনার প্রপারলি আপনি ওইদিকে নার্চার হয়ে থাকেন ফার্মে, বা ওইদিকে আপনার অ্যাডভাইজারি কাজগুলো করে থাকে, তাহলে আপনি ওইদিকেও আপনার আছে, আপনার ট্যাক্সটাও কিছুটা এক্সপোজার থাকার কথা, তাই না মারু? তারপরে হলো আপনি বিভিন্ন সেলস এর প্রসেস অবশ্যই গো থ্রু করেছেন অডিটের সময়, আপনি দেখেছেন সেলস টিম কিভাবে কাজ করে, সেলস টিম কিভাবে অ্যাপ্রোচ করতেছে, সেলস টিম কিভাবে সেল করতেছে। তারপরে আপনি ফ্যাক্টরি গুলো ভিজিট করেছেন, আপনি দেখেছেন একটা ওয়্যার হাউস কিভাবে মেইনটেইন করতেছে, যে ওয়্যার হাউস ম্যানেজার উনি কিভাবে লজিস্টিক্স গুলা প্রপারলি ডিল করতেছে। আমরা আমাদের সিএ প্রফেশনে তো অনেক কমন দুইটা ওয়ার্ড হলো প্রসেস আর ওয়ার্ক থ্রু, রাইট? জি। তো আমরা প্রসেস গুলা মোটামুটি গো থ্রু করা হয়, জানি, ওয়ার্ক থ্রু করেছি। ওই ওয়ার্ক থ্রু গুলা করার সময় আমরা যে শুধুমাত্র অ্যাকাউন্টিং এর অডিট করেছি কোম্পানি তা তো না, আমরা সেলস এর সাইড অডিট করেছি, পেরোল করেছি, তারপরে ফাইন্যান্স করেছি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট করেছি, তারপরে হিউম্যান রিসোর্স এর সাইডটাও দেখেছি। তো আমাদের আমি বলবো যে প্রফেশনালদের মোটামুটি বিভিন্ন সাইট গুলো কভার করা থাকে, কিন্তু মোস্টলি আমরা কনসেন্ট্রেটেড হলো ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে। আবার ট্যাক্স এর ক্ষেত্রেও আমাদের এক্সপোজার থাকবে, কারণ এটা এই প্রফেশনেরই অংশ। তো আমি যদি বলি যে খুব একটা প্যান্ডেমিকের কারণে ইমপ্যাক্ট করবে ওইরকম না, কিন্তু ওভারঅল ইকোনমির উপরেই সবকিছু ডিপেন্ড করে, তাই না? একটা ইকোনমি আপসেট হয়ে গেলে তো আর এখানে কারো কিছু করার থাকবে না। আর ইকোনমি যদি ভালো থাকে সবাই ভালো থাকবে। ইকোনমি যখন ডিস্ট্রেসে থাকবে তখন তো সবার উপরেই ইমপ্যাক্ট করবে। এটা ডাক্তারদের উপরেও ইমপ্যাক্ট করবে, কারণ ডাক্তাররাও তো অনেক রয়্যাল একটা প্রফেশন বিলং করে, ওনাদেরও তো এথিক্স আছে। ওনারা তো যদি দেখেন যে কোনো একটা পেশেন্ট উনি অসুস্থ, ইকোনমিক ক্রাইসিস চলতেছে, টাকা দিতে পারতেছে না, উনি কি ট্রিটমেন্ট না করে থাকবেন? তো উনিও হয়তো তখন ওনারও ইনকাম কমে যাবে। একজন ইঞ্জিনিয়ার ইকোনমি যদি ডিস্ট্রেসে পড়ে, ডিপ্রেশনে থাকে, তখন আর্কিটেকচারাল বিভিন্ন কাজও তো কমে যাবে, তাই না? তো ওভারঅল ইকোনমি আমরা এতটুকু এক্সপেক্ট করি ইনশাল্লাহ, যাতে আমাদের ইকোনমি ঠিক থাকে, ওয়ার্ল্ড ইকোনমি যেন আবার আগের অবস্থায় ফিরে আসে, ন্যাশনাল ইকোনমি যেন ঠিকঠাক চলে, তাহলে আমরা ইনশাল্লাহ সবাই ভালো থাকবো। তো প্যান্ডেমিকের কারণে, নামই তো প্যান্ডেমিক, তো একদম বৈশ্বিক মহামারী। তো প্যান্ডেমিকের কারণে যদি ইমপ্যাক্ট হয় তাহলে সবারই ইমপ্যাক্ট হবে। আর ইনশাল্লাহ দেখা যাক, ইনশাল্লাহ হয়তো আমরা এটা রিকভার করে ফেলব। জি, স্নেহাশিস দত্ত যে কোশ্চেন গুলো করেছে, আমাদের অতিথি আসলে অলরেডি এই কোশ্চেন গুলো আনসার দিয়ে দিয়েছেন। স্নেহাশিস দত্ত ভাই, আপনি ভিডিওটা দেখলে হয়তো আপনার এই কোশ্চেন গুলো আনসার পেয়ে যাবেন, যে আপনার কোশ্চেন গুলো সবগুলোর আনসার আমাদের ভাই অলরেডি দিয়ে দিয়েছেন। ভাই আরেকটা কোশ্চেন আছে সাফিনা আওয়াদ মির্জা, উনি বলেছেন
এক্সামে বারবার অ্যাটেম্প্ট করার পর যদি পাস না আসে তাহলে দুর্বলতা কোথায় সেটা কিভাবে ফাইন্ড আউট করা যায়, এটা আচ্ছা, মোস্টলি আমরা সবাই ফেস করি। আচ্ছা, কোন একটা কোশ্চেনের অ্যান্সারে আমি কিছুটা রেফার করার ট্রাই করেছি, আমি আবার বলছি যে আপনারা যদি কোনো একটা এক্সাম দিয়ে বারবার ফেলিওর আসে, সেই ক্ষেত্রে আপনাকে রিভিজিট করতে হবে যে আপনার কনসেপচুয়াল কোনো প্রবলেম হচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার এক্সাম অ্যান্সার স্ক্রিপ্টটা যখন লিখতেছেন তখন আপনি যদি, আমি ধরে নিচ্ছি আপনি 100% জানেন, তাহলে প্রেজেন্টেশনে কোনো প্রবলেম হচ্ছে কি। এই দুইটা প্রবলেম কিভাবে রিকভার করবেন সেটাও আমরা কিছুটা আলোচনা করেছি। সেটা হলো আপনি লেটেস্ট একটা এক্সাম যেটাতে অ্যাটেন্ড করেছিলেন, সেই এক্সামটা বাসায় বসে 3 ঘন্টার এক্সাম হলে 3 ঘন্টা এক্সামটা দেন নিজে বসে, একদম ঘড়ি ধরে যে এই 3 ঘন্টা এই অ্যান্সারগুলো দিলাম। আচ্ছা, যেভাবে লাস্ট পরীক্ষায় লিখেছিলেন সেভাবে হুবহু লিখেন। লিখার পরে এই সাবজেক্টে আপনার কোনো সিনিয়র যিনি পাশ করেছেন অথবা একদম কোয়ালিফাইড একজন যিনি আপনার রিচের মধ্যে আছেন অথবা আইসিএবি তে যিনি আপনার ক্লাস নিচ্ছেন, কোর্স ইনস্ট্রাক্টর, আপনাদের কোন একজনের কাছে রিচ করে আপনি একটু রিকোয়েস্ট করেন যে আপনি কি দয়া করে আমার এই এক্সাম অ্যানসার স্ক্রিপ্টটা রিভিউ করে দিবেন যে কোথাও প্রবলেম হচ্ছে কিনা। আপনি দেখবেন অবশ্যই ওখানে 2-3টা মিস্টেক হতে পারে প্রেজেন্টেশন অথবা কনসেপচুয়াল, যে আমার কাছে মনে হচ্ছে সঠিক লিখতেছি অথবা কোনো একটা প্রবলেম হচ্ছে, অবশ্যই এরকম কিছু একটা পাবেন এবং ওইটা সলভ হয়ে গেলে ইনশাআল্লাহ দেখবেন যে প্রপারলি এক্সাম দিচ্ছেন। এখন লাস্ট এক্সামটাই শুধু দিয়ে ওনাকে দেখানোর পর এরপর আপনি যখন ওইগুলো আইডেন্টিফাই করবেন, ওগুলো ঠিক করলেন, তারপর এর আগের আরেকটা দেন, তার আগের আরেকটা দেন। মানে এমনও তো হতে পারে গত এক্সামে আপনার মাত্র 2টা মেজর মিস্টেক ছিল, কিন্তু তারা এখন পরের পরীক্ষায় যে এরকমই আসবে এরকম না, তার আগের পরীক্ষায় 4টা মেজর মিস্টেক থাকতে পারে। কিন্তু ওই বইয়ের মিস্টেক তো আর আপনি নিজেই বুঝেন, আপনি অঙ্ক ভুল করেছেন নাকি থিওরিতে ভুল করেছেন এগুলো তো আপনি নিজেই বুঝেন। আবার ওইগুলা তো পরে সাজেস্টেড অ্যান্সারেও চলে আসে, ওখান থেকেও দেখতে পারবেন। মেইনলি ফোকাসটা রাখেন হলো আপনার কনসেপচুয়াল কি ভুল হচ্ছে, আপনি প্রেজেন্টেশনে কি ভুল করতেছেন, বা আপনি কিভাবে প্রেজেন্ট করলে আরো ভালো হয়, এই অ্যাডভাইস গুলো নেওয়ার ট্রাই করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এটা রিকভার করা পসিবল। ধন্যবাদ ভাইয়া। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহের পলাশ ভাইয়া একটা কোশ্চেন করেছেন যে আমরা ইংলিশ নিয়ে কথা বলেছিলাম, মন্দির জানতে চাইছেন ইংরেজিতে দুর্বল থাকলে কিভাবে একজন শিক্ষার্থী নিজেকে তৈরি করবে, ইংলিশে ইমপ্রুভমেন্টটা করার জন্য উনি সাজেশন চাচ্ছেন। আচ্ছা, এখন এটা আমি ওভারঅল ধরি, আমি শুধু সি এর জন্য ধরি না, আমি ওভারঅলই ধরি যে ইংলিশে দুর্বলতা থাকে। ইংলিশে দুর্বলতা থাকলে সবচেয়ে কাজে দিবে যেটা, সেটা হলো আমি যদি প্রতি শুক্রবার একটা ইংলিশ নিউজ পেপার কিনে নিয়ে আসি, জি, ফর এক্সাম্পল দ্য ডেইলি স্টার বা ফাইন্যান্সিয়াল যেই পেপার আছে, এইটা যদি কিনে আনি এবং তাড়াহুড়া করে একদিনে পড়বো না, তাহলে মনোটোনাস চলে আসবে। আমি 7 দিন টার্গেট রাখি। আমি যখন শুক্রবারে কিনে এলাম, শুক্রবারে একটু পড়লাম, আমার ইন্টারেস্ট সবচেয়ে বেশি কিসে, খেলায়, যদি ফর এক্সাম্পল আমার হয়তো ক্রিকেটে ইন্টারেস্ট আছে, তবে ক্রিকেটের ব্যাপারটা শুক্রবারে পড়লাম। আচ্ছা, আর হলো অন্য দিনগুলো ফার্মে যাওয়া আসার সময় অথবা কলেজে যাওয়া আসার সময় অথবা ভার্সিটিতে যাওয়া আসার সময় আমি অন্য পেজগুলা পড়ি। তাহলে কি হবে, আপনি ইংলিশ নিউজ পেপার পড়ার সময় দেখবেন টাইটেল গুলা বেয়ার ইনফিনিটিভে থাকে। সো ওইগুলা ইংলিশ রুল ফলো করে বেয়ার ইনফিনিটিভ ভিন্ন স্ট্রাকচারে হচ্ছে, ওই ডিসকাশন আমরা যাচ্ছি না। কিন্তু ভিতরে যখন টপিক গুলা পড়বেন, আপনি যখন এগুলা রেগুলার পড়তে থাকবেন, আপনার কিছু নতুন নতুন ওয়ার্ড শেখা হবে। এটা ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের জন্য অনেকে সাজেস্ট করে, আমি সাজেস্ট করতেছি অন্য কারণে, ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের জন্য না। আমি সাজেস্ট করতেছি আপনি যখন এটা রেগুলার প্রায় 3 মাস ফলো করবেন, যে প্রতিদিন আমি 2টা করে পড়বো, টপিক পড়বো, আর শুক্রবারে খেলার পাতাটা পড়বো। এরকম যদি 3 মাস ফলো করেন, আপনার মনের অজান্তে আপনি আগে যে স্ট্রাকচার গুলো জানতেন, গ্রামার স্ট্রাকচার, ওগুলো ইনস্ট্যান্ট বানাতে পারতেন না, একটু টাইম লাগতো, মাথায় চিন্তা করতে হতো, তারপর লিখতে হতো। কিন্তু আপনি যখন এখন একটা রেগুলার ফলো করবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডে স্ট্রাকচার গুলো আপনার মধ্যে খুব
স্পিডে ফ্লো করবে। তো এটা আপনার অনেক উপকার করবে। এটা একই সাথে আপনার ভোকাবুলারির উপকার করবে, আপনার রাইটিং এও উপকার করবে। আর ওই গতানুগতিক ভাবে ডিকশনারি নিয়ে খুব স্ট্রেস নিয়েন না যে এই ওয়ার্ডের অর্থ জানি না, এই ওয়ার্ডের অর্থ জানি না, এই ওয়ার্ডের অর্থ কি। তাহলে আপনি খুব দ্রুত আপনি মানে অ্যাট্রাকশনটা হারিয়ে ফেলবেন নিউজ পেপারের প্রতি। আপনি নরমালি পড়ে যান যতটুকু বুঝেন ওকে। কখনো কখনো যদি মনে হয় এই ওয়ার্ডটা একটু জানা দরকার জানবেন। এটা হলো ইংলিশে ডেভেলপমেন্ট করার। আবার অনেকে লিসেনিং স্কিল ডেভেলপ করার জন্য এই ইংলিশ মুভি দেখে, তারপরে ইংলিশ বিভিন্ন ডকুমেন্টারি দেখে। ওকে, ডিসকভারি, অ্যামাজন প্ল্যানেট এগুলো দেখতে পারেন। তারপরে এখন তো ইউটিউবে আইএলটিএস এর অনেক টিউটোরিয়াল আছে, ওগুলা শুনতে পারেন। স্পিকিং স্কিল আছে, ওগুলা করতে পারেন। তো ইংলিশে ওভারঅল ইমপ্রুভমেন্টটা তো দরকার। ইংলিশ ছাড়া একদম সব শেষ হয়ে যাবে এমন না, কিন্তু কম্পারেটিভলি যদি পিছিয়ে যাই তখনও তো নিজের কাছে খারাপ লাগে। তো এভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন। আরো ধন্যবাদ ভাইয়া, কমেন্ট করছেন, কোশ্চেন গুলো যদি আনসার শুনতে পাচ্ছেন ভাইয়া? জি জি, আমি শুনতে পাচ্ছি। যে স্ক্রিনে আমাদের কোশ্চেনটা আছে, জাকারিয়া উৎসব বলেছেন যে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছেন, উনি এমবিএ না করে সিইতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ডিসিশনটা কি রাইট নাকি রং হচ্ছে, আপনারা কি সাজেশন চাচ্ছেন? হ্যাঁ, আমরা শুরুর দিকে যেটা বলেছি যে এমবিএ তো অবশ্যই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, কেন হবে না। আপনার একটা সার্টিফিকেট, অনেক ভ্যালুয়েবল সার্টিফিকেট। এখন ব্যাপারটা হলো কিছু ডিসিশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট করবে। আপনার যদি মনে হয় যে না আমি সিএ করবই, আই হ্যাভ দ্য ফুল ডেডিকেশন, নো ওয়ারিজ, আমি পরে এমবিএ করে নিব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিছুটা রিস্কি হয়ে যায়, কারণ পরে যদি সিএ পাস না করেন, যদি ফুললি কানেক্টিং দ্য ডটস, যেটা আমি বারবার বলছি, সবগুলো ডট যদি কানেক্ট না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বিবিএ প্লাস পোস্ট কমপ্লিশন সার্টিফিকেট, সেই ক্ষেত্রে এমবিএ না থাকাটা একটা ল্যাকিংস হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যদি চিন্তা করেন আমি সিএ করবই, ওকে, বিবিএ করে আপনি সিএ করলেন, পরে একটা সুবিধাজনক সময় এমবিএ করে নিলেন, দেশে অথবা দেশের বাইরে থেকে করে নিলেন। আচ্ছা, নাম্বার 2 গেল। এবার নাম্বার 3 হলো অনেক সময় এমবিএটা থাকলে হয় কি কমফোর্ট জোন চলে আসে। আমি জেনারেলাইজ করতেছি না, আমি পার্সোনাল ভিউ দিচ্ছি। অনেক সময় এমবিএটা থাকলে কিভাবে একটা কমফোর্ট জোন চলে আসে, যে অনেক সময় মনে হচ্ছে না এটা ভালো লাগতেছে না, অনেক সারাদিন অফিস করে, ওই যে যেটা একটা কোয়েশ্চেনে বলেছিলাম যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কিভাবে অফিস আর পার্সোনাল স্টাডি দুইটা ব্যালেন্স। অনেক সময় ইমব্যালেন্স হয়ে গেলে আপনি চিন্তা করবেন, আচ্ছা ভালো একটা সার্কুলার এসেছে, জব সার্কুলার এসেছে, বিবিএমবিএ চেয়েছে, তো আমি অ্যাপ্লাই করি, চাকরি হলে চলে যাব, অনেক বেতন, বাবা ভালো, 60,000 মান্থলি, নাইস। তো আপনি ওটাই করলেন, কিন্তু এমবিএটা না থাকলে তখন আপনি অনেকটা বাধ্য হয়েও মানে আপনি অ্যাপ্রোচ করতে হবে সিএ। ওইটা অনেক সময় আপনার বেনিফিটের দিকে কাজ করতে পারে, যে না আমি তো এমবিএ ছেড়ে চলে এসেছি, এখন কি করব, আবার এমবিএ তে ব্যাক করব, তাহলে এতগুলা দিন নষ্ট, না আমি সিএটা করেই ফেলি, সিএটা করলে ভালো হবে, তারপর এমবিএ করে নিব না। তো এখানে অনেকটা ওই যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়ে আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন কিনা সেটার উপর ডিপেন্ড করে। আপনি তখন যদি আরো হতাশ হয়ে যান তখন তো আরো সমস্যা। তো এই জিনিসগুলা মানে ওই যে SWOT অ্যানালাইসিস, তারপর সিনিয়রদের সাথে ডিসকাশন, তারপর আপনার নিজের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিন্তু সিনারিও ভ্যারি করে। তো আপনার নিজের সিনারিও, আপনার নিজের মানসিকতা, নিজের মধ্যে কি কাজ করে, কোন ড্রাইভটা কাজ করে, তো এইগুলা ডিসকাস করে তার এবং ডিসিশনটা নিবেন। তবে এমবিএ করলে আপনি সিএ পড়ার ক্ষেত্রে কোনো টপিক বোঝার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে এডিশনাল অ্যাডভান্টেজ পাবেন এমন না, বরং হয়তো বিবিএ করে সাথে সাথে সিএ শুরু করতেছেন, একটু টাইমটা সেভ হচ্ছে, এটা আপনার একটা পজিটিভ দিকে দেখতে পারেন, যে বিবিএ করে সিএ তে ঢুকে গেছেন, আপনার 1টা বা 1.5 বছর সেভ হলো, নাম্বার 1। নাম্বার 2, এই ক্ষেত্রে আপনাকে এট এ টাইম মনে রাখতে হবে যে এমবিএটা মানে যেহেতু এখন স্কিপ করতেছেন,
পরে সিএ পড়ার সময় যদি কোনো কারণে আপনার মধ্যে মানে নিজের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে, তখন আরো ডিসস্যাটিসফাইড যেন না হন যে হ্যাঁ হ্যাঁ আমি এটা কি করলাম, জি। আমি এমবিও করি না, এখন সিএটাও ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া। জিহাদুল ইসলাম একটা কোশ্চেন করেছেন। জিহাদুল ইসলাম, আমি আপনাকে বলে রাখি যে ও 2 অ্যাটেম্পটে সার্টিফিকেট লেভেল পাস করেছে, খুবই এনার্জেটিক, খুবই স্টাডিয়াস। সে জানতে চাচ্ছে যে সিসি পিরিয়ডে কি এক্সট্রা প্রিপারেশন সে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের জন্য বেটার জবে শুনতে পাচ্ছেন? জি, আমি কিছুটা জি, বাফার শুনতে হয়েছিল পাচ্ছেন? পসিবলি, ইন্টারনেটে কিছুটা প্রবলেম হচ্ছিল আচ্ছা। পসিবলি। তো পুরো কোশ্চেনটা পুরোপুরি জি। পাইনি। তো ওনার কোশ্চেন কি এমনটা ছিল যে সিসি পিরিয়ডে কি কি প্রিপারেশন নিলে আমি মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে জব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকতে জি, পারি, জি, এরকম কিছু? জি, এক্স্যাক্টলি, আচ্ছা, জি, আচ্ছা, এটাই, জি। আচ্ছা, আচ্ছা। তো এখানে আমি বলবো যে কোর্স কমপ্লিশন করার সময় মানে যখন ফার্মে আছেন, তখন এডিশনাল কোনো কিছু আপনাকে এগিয়ে রাখবে না। যতটা আপনাকে এগিয়ে রাখবে আপনি ফার্মে কাজে, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টে এবং আপনার সিএ পরীক্ষায় যতটা যত্নবান হবেন, নাম্বার 1। সো আপনি সিএ করছেন, পাশাপাশি আপনি ফার্মের কাজগুলো খুব মাইন্ডফুলি করছেন। এটাই আপনার একমাত্র প্রিপারেশন, একমাত্র উপায় যে কোনো জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য। এখন আপনি যদি বলেন যে আমার এই জায়গাটা ঠিক আছে, আমি আরো কি এডিশনাল করে রাখতে পারি, আপনি যেটা বললাম কমিউনিকেশন স্কিলটা একটু বাড়ান। হয়তো আপনাকে অবশ্যই আপনার মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ওনারা তো অ্যাটলিস্ট আপনার সাথে একটা ফেস টু ফেস একটা মিটিং এর ব্যবস্থা করবে, কারণ আপনার ইন্টারপার্সোনাল স্কিল জানাও তাদের দরকার আছে। আপনি যেহেতু তাদের, যদি আপনি একজন ইম্পর্টেন্ট রিসোর্স হন, আপনার বিহেভিয়ার, আপনার ইন্টারপার্সোনাল স্কিল, আপনার সিচুয়েশন ডিলিং, আপনার আপনি কোন একটা সিনারিও আপনাকে বলতেই পারে, একটা ভিজুয়ালাইজ কতটুকু কিভাবে করে আপনি সিনারিওটা ডিল করতে পারেন, কেস তো কথায় কথা প্রসঙ্গে ছোট করে একটু বলে দিতে পারে যে আচ্ছা যদি আমাদের এখানে এরকম হয় তখন আপনি কি করবেন, বা আপনি যখন ফার্ম থেকে যখন কোনো কোম্পানি অডিটে গিয়েছেন, মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি অডিট করেছেন কিনা, তো ওই অডিট করার সময় আপনার কি ফাইন্ডিংস পেয়েছিলেন, আপনি এটা কি করেছিলেন, আপনি কি এটা সাথে সাথে ওদের সাথে আর্গুমেন্টে গিয়েছেন নাকি আপনার সিনিয়রকে জানিয়েছেন, এরকম কোয়েশ্চেন করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার সিএর স্টাডি আর প্রফেশনাল স্কিল এই দুইটা এনশিওর করার সাথে সাথে আপনি বিভিন্ন টাইপের কোয়েশ্চেন কি হয়, সিনিয়ররা যারা ইন্টারভিউ দিচ্ছেন বা দিয়ে অলরেডি জবে চলে যাচ্ছেন তাদের সাথে একটু যোগাযোগ রাখেন, কি টাইপের তারা প্রেফার করেন, কি টাইপের কোয়েশ্চেন করেন, এগুলো জিজ্ঞেস করতে পারেন। তারপরে আপনার কনভারসেশন স্কিল একটু বাড়ান, আপনার লিসেনিং স্কিল, আপনার স্পিকিং, এগুলো একটু প্রপার করেন, কারণ অবশ্যই সব মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিতেই তো যখন ইন্টারভিউ হবে বা আপনার সাথে ফেস টু ফেস মিট করবে তখন তো ইংলিশেই হয়তো কথা বলবে, আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখেছিও, পার্সোনালি বলি আর আশেপাশ থেকে শুনি। তো ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আবার মাল্টিন্যাশনালে গেলে তো আপনার আপনার গ্রুপ অথবা আপনার রিলেটেড পার্টি ওরা বাইরে থেকে ফোন দিবে, ওদেরও তো ইংলিশে কথাবার্তা বলতে হতে পারে। সো এটা এত ফোকাস না দিয়ে আপনার রেগুলার অ্যাক্টিভিটিতে ইংলিশটা একটু রাখতে পারেন, আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আবার আরেকটা হলো আপনি বিভিন্ন কোয়েশ্চেন গুলা নিয়ে ইউটিউবে সার্চ দিতে পারেন। ইউটিউবে বেশ কিছু টিউটোরিয়াল আছে যে হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ, হাউ টু অ্যান্সার এনি কোয়েশ্চেন রিগার্ডিং ইউর প্রফেশন, এগুলো নিয়ে অনেক টিউটোরিয়াল আছে ছোট ছোট, এগুলো ফলো করতে পারেন। তো মেইনলি হলো আপনি সিএ প্রফেশনে ডেভেলপ করেছেন,
পাশাপাশি আপনি ইন্টারভিউ বোর্ডটাও একটু এনশিওর করলেন, তারপরে একটু সিভিটা কিভাবে সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে ওইটা একটু দেখে নিতে পারেন। তারপরে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একটু প্রপারলি তৈরি করে নিতে পারেন। বিভিন্ন মানুষের সাথে কথা বলে লিঙ্কডইন প্রোফাইলের ব্যাপারে একটু যত্নবান হতে পারেন। তারপরে কোথায় কোথায় ভ্যাকেন্সি হয়, কিরকম হয়, তাদের কালচার কেমন, ওই কালচারের সাথে আপনি স্যুট করতে পারবেন কিনা, তারপরে তাদের ওখানে প্র্যাকটিস কি, তারপরে ওয়ার্ক এনভায়রনমেন্ট, তারপরে তাদের জব এনভায়রনমেন্ট, এগুলা আপনার সাথে কিরকম যাবে এগুলা ব্যাপারে ইনফরমেশন নিয়ে রাখতে পারেন। এগুলা মনে করি যে ধন্যবাদ ভাইয়া। আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, তারপর দুই একটা কোশ্চেন ছোট করে যদিও আনসার দিতেন তাইলে আমাদের দর্শকদের জন্য খুব উপকৃত হতো। যে আমাদের এক ভাই ইশরাক মাহমুদ জানতে চেয়েছেন এসিএ বা এফসিএ হওয়ার পর জব স্কোপটা কিরকম, মানে ক্যারিয়ার গ্রোথটা কিরকম হতে পারে উনি জানতে চেয়েছেন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ, খুবই ভালো একটা কোশ্চেন। সেটা হলো এসিএ বা এফসিএ হওয়ার পর জব গ্রোথটা হলো, ধরেন আপনি তো 4 বছর ইনভেস্ট করেছেন আপনার সিএ ফার্মে ধরলাম, বা আমরা বারবার 4 বছরই রেফার করি, তো আমি ধরলাম আপনার 3 বছর ইনভেস্ট করেছেন সিএ ফার্মে। তো এই যে ইনভেস্ট করেছেন অবশ্যই এটার একটা রিটার্ন আছে, না হলে তো ইনভেস্ট করতেন না। তো আপনি যদি আপনার একই সাথে আপনার যে ফ্রেন্ড বা আপনার ক্লাসমেট যে পাশ করেছে সে হয়তো বিবিএমবিএ করে জবে ঢুকে গিয়েছে, হয়তো সাথে সাথে জব পেয়েছে বা 6 মাস 1 বছর পরে জব পেয়েছে, তো আপনি যদি প্রপারলি স্কিলড হন এবং টাইমলি সিএ পাস করেন, অবশ্যই আপনার যে ফ্রেন্ড বা ক্লাসমেট ধরলাম 2020-এ জবে ঢুকে প্রমোশন পেয়ে 3 বছর পর যে জায়গায় পৌঁছেছে, আপনি যদি টাইমলি সিএ পাস করতে পারেন, প্রপারলি স্কিলড হন, তাহলে 2023-এ 20-এ ঢুকেছে, 20, 21, 22 3 বছর চলে গেল, ও এখনো কর্পোরেটে আছে, আপনি 3 বছর পর কর্পোরেটে ঢুকলেন, অবশ্যই আপনি তার থেকে একটা বেটার পজিশনেই আপনি জয়েন করবেন, কারণ আপনার একটা প্রফেশনাল ডিগ্রি আছে, প্লাস আপনার স্কিল আছে, আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। তার কর্পোরেট এক্সপিরিয়েন্স আপনার চেয়ে বেশি, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনার প্রফেশনাল ডিগ্রি আপনাকে এগিয়ে রাখবে। আর যদি আপনি প্র্যাকটিসে থাকেন তাহলে তো কথাই নাই, প্র্যাকটিসে তো আপনি ফার্মে আপনার প্রিন্সিপাল যিনি ছিলেন পার্টনার, ওনার সাথে কাজ করবেন, ওনার গাইডেন্সে বিভিন্ন কোম্পানি অডিট করবেন, অ্যাডভাইজরি টিম লিড করবেন, টিম পাঠাবেন করতে, ক্লায়েন্টের সাথে মিট আপ করবেন। তো এগুলা আর এফসিএ তো আস্তে আস্তে এসিএর পর যেহেতু আমরা ফেলো হতে পারি, তো এখানে তো এসিএর পর এফসিএ তো আরো উপরে যাচ্ছেনই আপনি আস্তে আস্তে। তো এখানে অটোমেটিক্যালি আপনি একটা কম্পারেটিভলি টু বেটার পজিশনে থাকবেন। ধন্যবাদ ভাইয়া। আর মাত্র দুটা কোশ্চেন আমার কাছে আছে, আমি আপনার কাছ থেকে বিনীত অনুরোধ করবো আর দুইটা কোশ্চেনের আনসার জেনে নেওয়ার জন্য। আমরা প্রায়শই শুনে থাকি, আপনি শুনেছেন কিনা জানি না, আমরা যারা চিটং আছি আমরা ভেবে থাকি বা আমরা আসলে বিশ্বাসও করি যে চিটং এবং ঢাকার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, কেন ঢাকার ছেলেরা খুব বেশি পাস করে, এখানে কি আসলে পড়ালেখার রিসোর্সে কোনো ব্যাপার আছে কিনা, অথবা আমাদের মানে সিরিয়াসনেস এর একটু কমতি আছে কিনা, যদি একটু বলতেন। না, রিসোর্সে কোনো পার্থক্য নেই, নাম্বার 1, আর সিরিয়াসনেসও কোনো পার্থক্য নাই। আমি কেন কনফিডেন্টলি বলতেছি, কারণ আমি যখন অডিট করেছি আমার বিভিন্ন ক্লায়েন্টের, আপনারা যেহেতু আমার চেয়ে আরো ভালো জানবেন যে বিভিন্ন ক্লায়েন্টের ওয়্যার হাউস, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশনের ইগুলা কিন্তু, প্রোডাকশন হাউস গুলা কিন্তু চিটাগাং, রাইট? এটা যেহেতু আমাদের শিল্পনগর বাংলাদেশে, তো যখন বিভিন্ন কারণে বিভিন্ন অডিটে বা ইনভেন্টরি কনফার্মেশনের ক্ষেত্রে যখন আমরা গিয়েছি বা কোনো একটা স্পেশাল অডিটে গিয়েছি, তখন চিটাগাং এর স্টুডেন্টরাও আমাদের সাথে জয়েন করছিল, আমরা স্টুডেন্ট থাকা অবস্থায়। ওদের মধ্যে কোনো কনফিডেন্সের অভাব
বা নলেজের অভাব বা রিসোর্সের অভাব, এগুলো আমরা ফিল করিনি। ইভেন ওরা আমাদের সাথে শেয়ারও করেছে, ভাইয়া এটা কিভাবে, ভাই ওইটা কি, এটা কি। এখানে কোনো পার্থক্য হচ্ছে না। এখন আপনি যদি বলেন যে চিটাগাং এর চেয়ে ঢাকাতে বাস বেশি কিনা, দেখেন আহ, আমি তো বলবো যে ঢাকায় হয়তো স্টুডেন্ট বেশি ভর্তি হচ্ছে, চিটাগাং কম ভর্তি হচ্ছে। ঢাকায় যদি 1000 ভর্তি হয়, চিটাগাং হয়তো 100 ভর্তি হচ্ছে। তাহলে 10% করলে ঢাকা থেকে 100 পাস করবে আর চিটাগাং থেকে 10 জন পাস করবে, রাইট? আমি জাস্ট জি ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল দিলাম। এখন বলি যে হ্যাঁ, এরপরও যদি আপনি দেখেন যে না, ঢাকায় পাশের রেট 10%, চিটাগাং এর পাশের রেট 5%, তাহলে যেটা করতে হবে সেটা হলো আপনার এই সেম ভাবে একটু ওই কাজগুলাই করতে হবে, যে গো থ্রু করা, রিভিজিট করা, কোন একজন সিনিয়রের হেল্প নেওয়া, তাকে একটু দিয়ে চেক করানো যে ভাইয়া আপনি আমাকে একটু দেখে দেন এটা ঠিক আছে কিনা, এরকম। আর আমাদের ঢাকায় তো ট্রাফিকে অনেক টাইম চলে যায়, আচ্ছা, রাইট মারুফ? ঢাকায় তো ট্রাফিকে অনেক টাইম চলে জি যায়। জি তো চিটাগাং বলেন, রাজশাহী বলেন, কুমিল্লা বলেন, ঢাকার বাইরে যেই সিটিগুলো আছে, আমি মানি চিটাগাং এও ট্রাফিক আছে, কিন্তু ঢাকার মতো তো এতটা নাই। তো ওই ট্রাফিকেও তো আপনার অনেক আওয়ার সেভ হয়, তো এই আওয়ার গুলো না কেউ আমাদের কাজে লাগানো লাগে, রাইট? তো এখানে জি অ্যাটলিস্ট এতটুক নিজের ভিতর থেকে ইনফেরিয়রিটি ক্রাইসিসটা সরাতে হবে যে জি আমরা মানে একই অবস্থা, কিন্তু ভালো মতো করতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে, প্লটগুলো কানেক্ট করতে হবে। এখানে ঢাকায় যে কোম্পানি আছে, যেটা সেম কোম্পানি, অডিট প্র্যাকটিস সেম, অ্যাপ্রুভ সেম, ম্যানুয়াল সেম, এখানে কোনো গ্যাপ নাই। যেই গ্যাপটা যদি ক্রিয়েট হয়ে থাকে কিছু, সেটা যার যার পার্সোনালি এটা ডিল করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা আপনি দেখেন যে ঢাকা থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই তো চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আর ঢাকায় আসলে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ, তারপরে তিতুমির, ঢাকা কলেজ, এগুলাতে ভর্তি হয়, রাইট? তাহলে ওই টাইমেই তো অনেকগুলো স্টুডেন্ট ঢাকায় চলে আসছে। আপনারা এটা ব্যাক ক্যালকুলেট করে চিটাগাং এর স্টুডেন্টের মধ্যে অ্যাড করে নেন, তাহলে দেখবেন আর এই গ্যাপটা থাকে না। এটা মানে আপনার স্যাম্পলটা একটু ঠিক করলে দেখবেন যে ঠিক আছে, এখানে এরকম কোনো গ্যাপ। জি ভাইয়া, ফাইনাল কোশ্চেন, আজকের প্রোগ্রামের লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, সিএ অর বিসিএস অর মাইগ্রেশন? আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এটা ডিপেন্ড করবে গ্রেডিং এর উপরে। যখন আমি ঠিক করতেছি আমি সিএ করব নাকি টিচার হব, নাকি আমি গভর্নমেন্ট জব করব, নাকি আমি বাইরে চলে যাব, এটার উপর ডিপেন্ড করবে। যখন আমি যদি চাই যে আমি গভর্নমেন্ট জব করব, বিসিএস এর অবশ্যই কিছু প্রজ এন্ড কনস আছে। আপনি একটা পেপার এগুলো সাজান, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এই প্রফেশনাল ডিগ্রির কিছু প্রজ এন্ড কনস আছে, এটা একটা চার্টে সাজান, আর মাইগ্রেশনে গুলো একটা চার্টে সাজান। আপনি যদি চান গভর্নমেন্ট জব করবেন, গভর্নমেন্ট জবে যাবেন। যদি চান যে প্রফেশনাল ডিগ্রি করে কর্পোরেটে জব করবেন, লিডারশিপ রোল প্লে করবেন অথবা প্র্যাকটিস করবেন, সেটা করবেন। অথবা আপনি যদি চান অন্য একটা দেশ থেকে পড়ালেখা করে এসে বাংলাদেশে কর্পোরেটে জয়েন করবো বা ওই দেশে সেটেল হয়ে যাব, তাহলে মাইগ্রেট করবেন। এখন আমি আপনার কোয়েশ্চেনটার থিম যদি বুঝতে পারি, যে অনেক সময় যেটা হয়, আমি কয়েকটা জায়গায় কোয়েশ্চেনও পেয়েছি যে 2 বছর সিএ পড়ার পর বলতেছে বিসিএস শুরু করে দিন। হ্যাঁ, আবার এরকম পেয়েছি যে বিসিএস দেওয়ার পরে বলতেছে যে বাইরে চলে গেলেই পারতাম, বা সিএ পরে বলতেছে যে বিসিএস দিলেই পারতাম। এখানে আপনার যেটা করতে হবে, আপনি প্রত্যেকটা প্রফেশন থেকে 2 জন করে সিলেক্ট করেন, 2 জন বিসিএস ক্যাডার সিলেক্ট করেন যারা জব করতেছে এখন, 2 জন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করেন, আর 2 জন যারা বাইরে আছে তাদের সিলেক্ট করেন। আমি অ্যান্সারটা একটু বলে দিচ্ছি। আপনি যদি বিসিএস ক্যাডারদের সাথে মন খুলে কথা বলেন, তারা হয়তো বলবে যে আমাদের একদম, ধরেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, ওনারা কিন্তু প্রচুর ফিল্ড লেভেলে কাজ করতে হয়,
ধরেন যিনি ম্যাজিস্ট্রেট বা ইউএনও, জি। ধরেন যিনি রাজশাহীর কোন একটা উপজেলার নির্বাহী অফিসার, উনার কিন্তু প্রচুর রুট লেভেলের মানুষদের সাথে কাজ করতে হয়। উনাদের অ্যাপ্রোচ, কথা বলার অ্যাপ্রোচ, উনাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সম্পূর্ণ ভিন্ন। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা বিসিএস দিয়ে কাজ করতেছেন, তাদের এইগুলা ডিল করতে হয়, প্রচুর ধৈর্য ধরে রাখতে হয়, প্রচুর ভাবে মেইনটেইন করতে হয়, পাবলিক পালস বুঝতে হয়। হুম? সো এটা নিয়ে তাদের সাথে কথা বলে দেখবেন। আমি পার্সোনালি কথা বলেছি আমার ফ্রেন্ডদের সাথে বা সিনিয়রদের সাথে। ও হইতে পারে ওই দিক থেকে তারা একটু বলতেছে যে কষ্ট সব দিকেই আছে, একটু আছে। প্লাস মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। তারপরে একটু ঠিক আছে। এমনি এই জায়গাটা একটু problem। আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে কথা বললে হয়তো উনি বলবে যে হ্যাঁ ভালো, রেসপেক্ট পাই, আমি প্রফেশনালি অনেক গ্রোথ হয়েছে, কিন্তু হতে পারে বলতে পারে যে খুব টাফ হয়ে যায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, আহ, বেশ কিছু রেসপন্সিবিলিটি থাকে, বেশ কিছু রিপোর্টিং ডেডলাইন থাকে, তো এগুলা মেনটেন করতে হয়। আর আপনি একজন মাইগ্রেন্টের সাথে কথা বলে দেখবেন, আমি একদম বাস্তবিক অর্থেই সবার সাথে কথা বলেই জানি, মাইগ্রেন্টের সাথে কথা বলে জি। দেখবেন যে ওনারা কালচারাল শক কিছুটা পায়। বাংলাদেশে যেরকম ইজিলি ফ্রিলি মুভমেন্ট করতে পারতেছে, ওখানে হয়তো ওরকম রিলেটিভস নাই, ফ্যামিলি মেম্বার সবাই নাই, ইচ্ছা করলেই সবাই মিলে হ্যাং আউট করতে পারতেছে না, খুব ছোট একটা ইউনিটি। তো এরকম এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি কালচারাল শক, ফ্যামিলি ডিস্টেন্স স্যাক্রিফাইস করতে পারবেন, তাহলে হয়তো আপনি মাইগ্রেট হবেন। আপনি যদি ঠিক করেন যে হ্যাঁ আমি পাবলিক পালস মেনটেন করতে পারবো, তারপরে হলো এই রুট লেভেলে মানুষদের সাথে মিশতে পারবো, তাদের উপকার করতে পারবো, তাদের জন্য কাজ করতে পারবো, বিনিময়ে মেন্টাল স্যাটিসফ্যাকশন একটা থাকবে, সোশ্যাল কন্ট্রিবিউশন একটা থাকবে, জব সিকিউরিটি একটা থাকবে, তাহলে আমি ওই দিকে যাব। আবার যদি মনে হয় যে না আমার কর্পোরেট লিডার হওয়ার খুব ইচ্ছা বা প্র্যাকটিস করার খুব ইচ্ছা, এই রেসপেক্টটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আপনি প্রফেশনাল ডিগ্রির দিকে যাবেন। সো ওইটাই সেম ভাবে ডিপেন্ড করবে ওই স্কেলিং এর উপরে, আপনি কোনটা কিভাবে চান, কোন স্যাক্রিফাইস করবেন, তাহলে কোনটার ইম্পর্টেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ এন্ড সরি ফর দ্যাট, যে আসলে আমি অনেক অনেক বেশি সময় নিয়ে ফেলেছি আপনার কাছ থেকে ভাইয়া। যতটুকু কথা ছিল এর চেয়ে অনেক অনেক বেশি সময় নিয়ে ফেলেছি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে অনেকগুলো কোশ্চেনের আনসার আপনার মাধ্যমে আজকে নিয়েছি। দর্শক, এডুকাইটস প্রেজেন্টস ক্যারিয়ার ভাবনায় আয়োজনে আজকে প্রোগ্রাম ছিল সিএ দ্য আলটিমেট ড্রিম জব। আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন আইসিআইবি অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিস্টার নাজিবুল্লাহ। ভাইয়া, আপনি যদি ব্লগবারি বা আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান প্লিজ। দর্শক বা এডুকাইট সবার উদ্দেশ্যে একটাই বলবো, এরকম প্রোগ্রাম গুলো হলে ভালো। হয়তো আমরা আমাদের একটু বেগ পেতে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে, প্রপার কন্টাক্ট পয়েন্ট গুলো করতে, আবার অনেক সময় প্রপার কন্টাক্ট পয়েন্ট গুলোতে রিচ করার পর ওনাদের ইচ্ছা থাকলেও হয়তো অনেক ইনফরমেশন বলতে পারেন না বা দিতে পারেন না। তো এরকম ওপেন ডিসকাশন প্ল্যাটফর্মে প্রোগ্রাম গুলো হলে আমাদের সবার জন্যই ভালো। ইনফরমেশন গুলো প্রপারলি ফ্লো করতে পারে, ডেটা অ্যাভেলেবিলিটি বাড়ে, আমাদের ডিসিশন মেকিং এ উপকার হয়। তো এট এনি টাইম থ্যাংকস টু ব্লগবাড়ি এডুকেশন প্রেজেন্ট অ্যান্ড এরকম প্রোগ্রাম গুলো আপনারা অব্যাহত রাখবেন, তাহলে আমাদের যারা আপকামিং জেনারেশন আছে ওনারা অবশ্যই প্রপার ডিসিশন নিয়ে উপকৃত হবেন। কারণ মিস ইনফরমেশনের উপরে বেস করে ডিসিশন মেক করলে হয়তো কয়েক বছর পর যে আবার ব্যাকে যেতে হয়, অথবা ওই ভুলের উপরেই এগিয়ে যেতে হয়। তো এখন এরকম প্রপার ইনফরমেশন গুলা পেলে, তারপরে এই প্রোগ্রামের পাশাপাশি আরো কয়েকটা জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে যখন অ্যাড করে কেউ ডিসিশন নিবে, হতে পারে অবশ্যই ওটা তার জন্য একটু প্রপার ডিসিশন হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। অনেক ধন্যবাদ এতদিন সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।